আমি কুসুম, বয়স ৭৫। আর এই বয়সে এসে আমি শিখেছি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি, আর সবচেয়ে বড় সাহস হলো না ভাঙা। সেদিনের কথা আজও মনে পড়লে বুকের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জাগে। ভাটিগ্রামের উপর দিয়ে সেই ঝড় বয়ে গিয়েছিল যেন কোনো আদিম দানব রাতের আধারে তার ক্রোধ উজাড় করে দিচ্ছিল। মেঘের গর্জন নয়, ওটা ছিল যেন কোনো ক্ষুধার্ত সত্তার অট্টহাসি। নদীর ধারে আমার তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট ঘরটা যখন মড়মড় করে ভেঙে পড়ল, তখন মনে হলো এই বুঝি শেষ নিঃশ্বাসটা নিতে চলেছি। অন্ধকারে কোণঠাসা হয়ে কাঁপতে কাঁপতে ভাবছিলাম, এই ৭৫ বছর বয়সে এসে আকাশ কি তবে আমাকে খোলা মাঠেই শুয়াবে? কিন্তু সকালে সোনার মতো রোদ উঠল, আর তখনই দেখলাম সেটাকে। উঠোনের কোণে বেড়ার ধারের সেই অযত্নে বেড়ে ওঠা লাউ গাছে একটা অতিকায় লাউ। সাধারণ কোনো সবজি নয়, যেন একটা আস্ত সাদা হাতি শুয়ে আছে মাটিতে, কিংবা শরতের রূপালী চাঁদ নেমে এসেছে উঠোনে। ভাঙা ঘরের কোণ থেকে মরিচা ধারা দাটা কুড়িয়ে আনলাম। মনে মনে বললাম, দাঁড়া বাছা, তোকেই আজ আমার দুর্গ বানাবো। সারাদিন ধরে কাজ করলাম। লাউয়ের গায়ে ছোট্ট একটা চৌকো দরজা কাটলাম। ভেতর থেকে সব নরম শাঁস আর বিচিগুলো পরম যত্নে খুঁড়ে বের করলাম। যখন ভেতরটা পরিষ্কার হলো, বুঝলাম এ শুধু সবজি নয়, এ এক আস্ত কোল পাতা আশ্রয়। না ঢোকে জল, না লাগে হাওয়া। আমার এক ফালি কাঁথা, একটা বালিশ, কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেলের প্রদীপ নিয়ে সে দিয়ে গেলাম লাউ কুটিরের ভেতরে। দরজাটা বন্ধ হলো পেছনে। সেই রাতেই আবার আকাশের মুখ ভার হলো। আমি যখন গভীর ঘুমে হঠাৎ অনুভব করলাম ঘরটা দুলে উঠছে। একটা বিকট শব্দের পরেই বুঝলাম লাউটা তার বোটা ছিঁড়ে ঢালু পথ বেয়ে গড়াতে শুরু করেছে। চারপাশ বন বন করে ঘুরছে, আর কানে আসছে একটা অদ্ভুত ছন্দ, লাউ খটাখট, লাউ খটাখট। সেই যে যাত্রা শুরু হলো, আর থামার নাম নেই। পাহাড়ের ঢাল বেয়ে গড়াতে গড়াতে লাউটা পৌঁছালো জমাট বাঁধা এক অন্ধকার জঙ্গলে। দরজার ফুটো দিয়ে উঁকি মারতেই বুকটা ধক করে উঠল। সামনে দাঁড়িয়ে এক ধূর্ত শেয়াল। চোখ দুটো জ্বলজ্বল করছে অন্ধকারে, লোভের আগুন। সে ফিসফিস করে বলল, আজ রাতে এক বুড়ি মানুষের ভোজ হবে। আমি বুঝলাম ভয় পেলে চলবে না। গলার স্বর যতটা সম্ভব মোটা আর গম্ভীর করে বললাম, ওরে মূর্খ শেয়াল, ভেতরে আস্ত এক বাঘের জেঠা বসে আছে। তুই যদি আমাকে খেতে আসিস, তোর হাতির মতো মাথাটা চিবিয়ে খাবো। শেয়ালটা 2 কদম পিছিয়ে গেল, কিন্তু সন্দেহ মেটে না। মুখটা একবার দেখান তো জেঠামশাই। আমি আর দেরি না করে তেলের প্রদীপের উপর 2টো শুকনো লঙ্কা ফেলে দিলাম। সেই ঝালের ধোঁয়া লাউয়ের ফুটো দিয়ে এমনভাবে বেরোলো যে শিয়ালটা হাঁচতে হাঁচতে কাঁদতে কাঁদতে জঙ্গল ছেড়ে পালালো। লাউটা আবার গড়াতে শুরু করলো, লাউ খটাখট, লাউ খটাখট। জঙ্গলের গভীরে এবার সামনে এলো এক বিশাল বাঘ। তার হালুম গর্জনে লাউ ঘরটা থরথর করে কেঁপে উঠল। ভেতরে কে? বেরিয়ে আয়, আজ তোকেই রাতের খাবার বানাবো। আমি আবার সেই লঙ্কার ধোঁয়া ছড়িয়ে দিলাম। আমি লঙ্কা বনের অভিশপ্ত ভূত, আমার শ্বাস নিলে তুই কুপকাত হয়ে যাবি আর উঠতে পারবি না। বাঘটা সেই ঝাঁঝালো ধোঁয়ায় চোখে সর্ষে ফুল দেখল। ভাবলো এটা কোনো জ্যান্ত দানব লাউ যে ভেতর থেকে আগুন ওড়ায়। লেজ গুটিয়ে পালালো।
গড়াতে গড়াতে একটা পাহাড়ি গুহার মুখে ধরাম করে ধাক্কা খেলো লাউটা। বাইরে ডাকাতদের গলা। এটা বুঝি রাজার গুপ্তধনের সিন্দুক। যেই তারা শাবল ঠেকালো, আমি আমার জলের ঘটি দিয়ে লাউয়ের দেওয়ালে সজোরে পেটাতে শুরু করলাম। আমি এই মাটির ভেতরে থাকা এক অবিনাশী জিন, সোনা ভেবে ছুলেই পাথর হয়ে যাবি। ডাকাতরা অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে ভোঁ দৌড় দিল। তারপর এলো এক ধু প্রান্তর। হাজার হাজার চড়ুই পাখি লাউটাকে মিষ্টি ফল ভেবে ঠোকরাতে শুরু করলো। আমি ভেতর থেকে সেই শক্ত বিচিগুলো একটার পর একটা ছুঁড়তে লাগলাম। এ ফল নয়, এ জ্যান্ত দৈত্য যে ঢিল ছোড়ে। পাখিরা ঘায়ের ব্যথায় চিৎকার করতে করতে আকাশে মিলিয়ে গেল। কিন্তু তখনই এক বিকট শব্দে লাউটা ছিটকে পড়ল এক উত্তাল নদীতে। মনে হলো এবার সত্যিই শেষ। কিন্তু অবাক হয়ে দেখলাম লাউটা দিব্যি ভাসছে, নৌকার মতো দুলছে স্রোতে। তখন এক বিকট খ্যাস শব্দ। এক প্রকাণ্ড কুমির হাঁ করে এগিয়ে আসছে। আমি তড়িঘড়ি পুটলি থেকে একটা শুকনো রুটি বের করে কুমিরের দিকে ছুঁড়ে দিলাম। ওরে ভাই, আমায় খেয়ে লাভ নেই, এই দেখ কচ্ছপের সেরা নরম ডিম। কুমিরটা রুটি গুলে ভাবল এইটাই পৃথিবীর সেরা খাবার। আরও বড় ডিমের লোভ দেখিয়ে তাকে নদীর অন্য পারে পাঠিয়ে দিলাম। ভাসতে ভাসতে আমার লাউ নৌকা এসে ভিড়ল এক রাজপ্রাসাদের বাঁধানো ঘাটে। কিন্তু নামতে গিয়েই বিপদ। লাউটা রাজার অতি শখের কালো গোলাপের বাগান দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। রাজা রাগে অগ্নিশর্মা। কিন্তু আমি দেখলাম রাজকুমারীকে। মুখটা ফ্যাকাশে, শরীর রোগা, চোখে জীবনের আলো নিভু নিভু। আমি বললাম, মহারাজ, রাগ করে লাভ নেই। আমার কাছে এক জাদুর বিচি আছে, সেটা দিয়ে রাজকুমারীকে সুস্থ করতে পারবো। লাউয়ের গায়ে লেগে থাকা চকচকে বিচি পিষে দুধ আর চিনি দিয়ে বানালাম এক সুগন্ধি পায়েস। সেই গন্ধে সারা রাজদরবার ম ম করে উঠল। রাজকুমারী এক চুমুকেই খেয়ে ফেলল। তার মুখে ফিরে এলো প্রাণের হাসি। রাজা আমাকে জড়িয়ে ধরলেন। বুঝলেন এই লাউ কোনো সাধারণ সবজি নয়, এ এক অলৌকিক সম্পদ। তিনি আমাকে আর সেই লাউ কুটিরকে তার বাগানে স্থায়ী জায়গা দিলেন। আমার জন্য বানিয়ে দিলেন এক সুন্দর পাথরের ঘর। এখন আমি সেই পাথরের ঘরেই থাকি। কিন্তু পুরনো লাউ ঘরটা আজও উঠোনের কোণে রাখা আছে। গ্রামের ছোট ছোট শিশুরা যখন আমার কাছে আসে, আমি তাদের সেই লাউয়ের ভেতরে বসাই। তারপর বলি আমার সেই রাতের গল্প। আর কুয়াশা ঢাকা শীতের রাতে যখন বাতাস বয়, তখন আজও মনে হয় দূর থেকে ভেসে আসছে সেই চেনা ছন্দ, লাউ খটা খট, লাউ খটা খট। জঙ্গল, বাঘ, কুমির আর ডাকাতদের সেই ভয় আজ এক অদ্ভুত সাহস হয়ে আমার বুকে বেঁচে আছে। কারণ আমি শিখেছি, ঝড় ঘর ভাঙে, কিন্তু মনোবল ভাঙতে পারে না। আর যে মাথা ঠান্ডা রেখে ভাবতে পারে, পৃথিবীর কোনো বাঘ, শেয়াল বা ডাকাত তাকে হারাতে পারে না।